আপনার সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয় কি এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে? সরকারি নতুন এক কঠোর নির্দেশনায় এই ধরনের জমি কেনাবেচা এখন পুরোপুরি নিষিদ্ধ। আপনি কি জানেন, ভুল করে এসব জমি কিনলে শুধু টাকাই হারাবেন না, বরং জেল হাজতও হতে পারে। আপনার কেনা জমিটি কি এই নিষিদ্ধ তালিকায় আছে? এখনই সতর্ক হন। আপনার কষ্টার্জিত টাকায় কেনা জমিটি কি আদৌ আপনার? নতুন ভূমি আইন অনুযায়ী সামান্য একটি ভুলের কারণে আপনার পৈতৃক ভিটা বা কষ্টের দলিলটা আজই বাতিল হয়ে যেতে পারে। জানুন কোন সেই দলিলগুলো যা এখন শুধু এক টুকরো কাগজ। বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। সাভারের রহমত চাচার কথা ভাবুন। 40 বছর ধরে যে জমিতে ঘর বেঁধে আছেন, হঠাৎ একদিন শুনলেন তার দলিলটাই ভুয়া। আপনার সাথেও কি এমনটা হতে যাচ্ছে? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোন দলিলগুলো বাতিলের তালিকায় আছে তা না জানলে কাল হয়তো আপনাকেও পথে বসতে হতে পারে। এখন থেকে এই বিশেষ একটি কারণে একযোগে সারা দেশে এখন থেকে কোনো জমির মালিক আর জমি বিক্রয় করতে পারবে না। ইভেন কি যদি অনেক গোপনের ভিত্তিতে ও বিক্রয় করেও থাকে, তাহলে রেজিস্ট্রেশন ও করতে পারবে না। আর যদি ইনকেস কোনো সাব রেজিস্ট্রার এর সাথে যোগসাজশ করে সাব রেজিস্ট্রারকে কনভিন্স করে রেজিস্ট্রেশন করায় নেয়, তথাপিও এসিল্যান্ডের কাছ থেকে সেটা নামজারি বা মিউটেশন বা খারিজ করে নিতে পারবে না। যদি কোনো এসিল্যান্ড এর কাছ থেকে ফ্রডুলেন্ট করে যদিও বা নামজারি কেউ করে নেয়, তাহলে কিন্তু পরবর্তীতে দেশের পট পরিবর্তন হওয়ার কারণেই হোক আর যে কোনো প্রতিকূল পরিস্থিতির কারণেই হোক, যদি কখনো বাস্তবতার মুখোমুখি পড়ে যান, তখন কিন্তু সবাই ধরা খেয়ে যাবেন। ইভেন কি মালিকানা বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে আপনি আপনার অবৈধ উইং ইউজ করে যদি জমি বিক্রয় করেও থাকেন, যদি রেজিস্ট্রি করে দিয়ে থাকেন, এমনকি যদি নামজারিও করে থাকেন, তাহলেও কিন্তু জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না। এর কারণ হচ্ছে যে যাদেরকে ডিপ্রাইভ করেছেন, বঞ্চিত করেছেন, তারা যদি আইনের আলোকে কোনো আদালতের শরণাপন্ন হয়, তাহলে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে প্রয়োজনে প্রকৃত মালিকের কাছে ওই জমি আবার ফেরত যাবে। কারণ হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি হোক আর ক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত সম্পত্তি হোক, যদি কোনো সম্পত্তির মালিক মারা যাবার পরে ওই সম্পদের উপরে যদি একাধিক অংশীদারের অধিকার তৈরি হয়, তাহলে ওই অংশীদারদের ভিতরে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট আপোষ মীমাংসার ভিত্তিতে একটি বন্টন নামা দলিল তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই জমির কে কোন দিকে কার কতটুকু অংশ অনুযায়ী দখল নিয়েছে এটা সুস্পষ্ট ভাবে কিন্তু চিহ্নিত হয় না। আর এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ভাবে চিহ্নিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো একজন ভূমি মালিক তার অংশ এতটুকু আছে এবং সে ভার্বালি ফারাইজ করে নিয়ে যে ভূমি এখন নিয়ে নাও, তুমি ওখান দিয়ে নাও, এভাবে পারিবারিক বৈঠকের মাধ্যমে জমির ভোগ দখল করে রেখে যদি সে সেই অংশটুকু যদি সে বিক্রি করে দেয়, তাহলে যে ব্যক্তি ক্রয় করছে সে ব্যক্তি তো ঠকছেই, অ্যাজ ওয়েল অ্যাজ যিনি বিক্রয় করেছেন তিনি বুঝে বা না বুঝে যে উদ্দেশ্যেই বিক্রয় করুক, তার অন্যান্য যে সহ অংশীদার আছেন তারা যে কোনো মুহূর্তে ওই ক্রেতার কাছ থেকে সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে। এতে আইনে কোনো বাধা নেই। সেটা যদি 8 বছর, 9 বছর, ইভেন কি 10 বছর যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, তাহলেও পারবে। কেননা বিজ্ঞ আদালতের সুস্পষ্ট ভাবেই নির্দেশনা দেওয়া রয়েছে যে সহ অংশীদারের যে সম্পত্তি, এই সহ অংশীদারের সম্পত্তি এককভাবে কেউ যদি বিক্রয় করতে চায় অন্য অংশীদারের সম্মতি না নিয়ে, তাহলে কোনোভাবেই সে সম্পত্তি বিক্রয় বৈধ হবে না। আর বিক্রয় বৈধ না হলে ক্রয়ও বৈধ হবে না, তাহলে ক্রেতা বৈধ, মালিকও হতে পারবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তবে এই বৈধ হওয়ার একটা উপায় সরকারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যদি এককভাবে যেই ব্যক্তি জমিটা বিক্রয় করতে চাচ্ছে তিনি যদি অন্য ওয়ারিসদের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসায় এসে একটা বাটোয়ারা দলিল বা একটা পার্টিশন ডিড তৈরি করে নিতে না পারেন, তাহলে তিনি চাইলে কিন্তু বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন, মানে হচ্ছে একটি পার্টিশন শুট করতে পারবেন। অ্যান্ড দেন বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে তিনি যখন মামলাটা দায়ের করবেন, তখন তার কিন্তু মামলা দায়েরের জন্য বিশেষ কোনো ডকুমেন্টসও প্রয়োজন হবে না। অনলি 3টি ডকুমেন্টস তার প্রয়োজন হবে। অন্তর্বর্তী সরকারের কর্তৃক এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি এই 3টি ডকুমেন্টস নিয়ে যদিও
মামলা দায়ের করতে আসে এবং কোনো আইনজীবীর শরণাপন্ন হয়ে তিনি মামলা দায়ের করলে তার মামলাটি অ্যাজ পার ল অনুসারে খুব দ্রুত তার মামলা নিষ্পত্তি করে নিতে পারবে। এই তিনটা ডকুমেন্টসের একটি ডকুমেন্টস মানে প্রথমেই যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আপনি যে ব্যক্তির দিক থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করেছেন সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেটা প্রুফ করার জন্য একটি ওয়ারিশান সনদ প্রয়োজন হবে। এই ওয়ারিশান সনদটি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে, আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছ থেকে অবশ্যই আপনাকে একটা সঠিক ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে। অনেকেই কিন্তু ওয়ারিশান সনদ করার সময় ভুল করে থাকে। অনেক ওয়ারিশ আছে তারা অন্য ওয়ারিশকে বঞ্চিত করে বা ডিপ্রাইভ করে থাকে। এটা করা যাবে না। এ কথা ভুলে গেলে চলবে না যে আপনি যখন ওয়ারিশান সনদটি তৈরি করবেন তখন অবশ্যই আপনার ওয়ারিশান সনদটি আপনাদের আইডি কার্ডের সাথে মিল করে তৈরি করবেন। সেকেন্ড থিং, আপনার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে আপনার পিতার হোক কিংবা আপনার মাতা, সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে রেকর্ড খতিয়ানটি প্রয়োজন হবে। আর যদি আপনার পিতার ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই দলিলের প্রয়োজন হবে। যে দলিল অনুযায়ী আপনার পিতা জমির মালিকানা লাভ করেছিল সেই দলিল এবং নামজারি খতিয়ান এন্ড খাজনা প্রদানের যে দাখিলা, এই দাখিলা প্রয়োজন হবে এবং আপনার ভোটার আইডি কার্ড। এই কাগজগুলো আপনি সঙ্গে করে নিয়ে যখন একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন এন্ড দেন হচ্ছে যে আপনি তার মাধ্যমে একটি পার্টিশন শুট করবেন, তখন আপনার অন্য কোনো ওয়ারিশের কোনো প্রয়োজন হবে না। আপনি মামলাটা দায়ের করার পরপরেই বিজ্ঞ আদালত পদক্ষেপ নেবেন এবং আপনার অন্যান্য ওয়ারিশদেরকে সমন দেওয়া হবে। তারা যখন হাজির হবে অর্থাৎ মালিকানার সকল ডকুমেন্টস গুলো নিয়ে, কিংবা তারা হাজির না হলেও সরাসরি বিজ্ঞ আদালত থেকে একজন সার্ভেয়ার প্রেরণ করা হবে, একজন সরকারি আমিনকে প্রেরণ করা হবে। তিনি সরে জমিন পরিদর্শন করবেন এবং এর উপর বেস করে একটা সুষম বন্টনের ভিত্তিতে সঠিক মালিকানা প্রদান করা যায় এমন একটা প্রতিবেদন তৈরি করবেন। সেই প্রতিবেদন যখন বিজ্ঞ আদালতের কাছে জমা দেবেন তখন বিজ্ঞ আদালত আপনাদের এই প্রতিবেদনের আলোকে জাস্টিফাই করে যে বাটোয়ারা মামলা দায়ের করেছিলেন তার ভিত্তিতে আপনার পক্ষে একটা রায় ও ডিক্রি প্রদান করবে। তবে মনে রাখবেন, এই রায়ের কপি পাওয়ার পরে আপনার অন্য কোনো ওয়ারিশ যদি এই ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল করতে চায় তাহলে কিন্তু সেটার জন্য তিনি কোনো রেমেডি পাবে না। আদালতের ডিক্রি চূড়ান্ত হবে। তাহলে কি দেখা গেল যে আপনি যখন এই পার্টিশন শুট করে নেবেন এন্ড দেন বন্টননামা দলিল তৈরি করে নেবেন তখন কিন্তু আপনি নিশ্চিন্তে ওই জমিটা আপনি নামজারি করে নিতে পারছেন এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু চাইলে যে কোনো সময় সরকারকে খাজনা প্রদান করে খাজনা প্রদানের দাখিলা সংগ্রহ করে আপনি যে কারো কাছে জমিটি বিক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। আপনার সহ অংশীদার যারা রয়েছে তাদের সাথেও আপনার অংশীদারিত্বের আর কোনো সম্পর্ক থাকলো না, কেননা আপনার যে একক যে অংশটা আপনি যতটুকু সম্পদের মালিক সেটা নিয়ে আপনি আলাদা হয়ে গেছেন। এখন এই অংশটা এখন সম্পূর্ণভাবে একক মালিক আপনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।